আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে আমাদের তাহলে টোটাল কস্টিং কত হচ্ছে আমাদের, প্রায় 2500 টাকা, 2500, যেটা বর্তমান যুগে আসলে এটা সত্যিকার এরকম 4 মাস ব্যাপী একটা কোর্সের মানে ফি হিসেবে যদি চিন্তা করি, এটা সত্যি অত্যন্ত ন্যূনম। তো এই জন্য আমরা এই কোর্সের কমও পারছি না, আবার খুব একটা বেশি নেওয়া সম্ভব হচ্ছে না। আমরা যেটা যতটুকু দরকার শ্রমের মূল্য হিসেবে সেটাই আমরা নেওয়া হচ্ছে, এবং এটা প্রতিষ্ঠানের, এটা ফাউন্ডেশনের কাজে ব্যয় করা হচ্ছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল অ্যামাউন্ট। আমরা বলেছিলাম আমাদের টোটাল 300 হচ্ছে অ্যাডমিশন ফি, আর মান্থলি হচ্ছে 500। এটা হচ্ছে আমাদের টোটাল সিস্টেম আর কি। তো যারাই কোর্স করবেন তারা এটা মাথায় রেখে কোর্স করতে হবে। এখন আসুন আমরা এই যে কোর্স করে আমরা অ্যাকচুয়ালি কি কি শিখবো সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অনেকের বেসিক অনেক প্রশ্ন আছে যে কারা ক্লাস নেবেন, কে কি সার্টিফিকেট দিবেন কিনা, ক্লাস রেকর্ড পাবো কিনা, বা কোনো কারণে ক্লাস মিস হলে পরবর্তীতে একটা রিভিউ বা রিব্যাক ব্যাক করা যাবে কিনা। এরকম প্রশ্নগুলো বেসিক কোয়েশ্চেন, সেগুলো আমরা জানি। এই সকল প্রশ্নেরই আমরা আস্তে আস্তে উত্তর দিচ্ছি। এর মধ্যে আপনারা হয়তো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন অঞ্চল এলাকা থেকে আপনারা জয়েন করেছেন। এক এক রকমের মানে বিভিন্ন প্রকারের মানুষ আছেন। শিক্ষার দিক থেকেও কেউ আছেন অনেক উচ্চশিক্ষিত, আবার কেউ মিডল, নানান শ্রেণীর বিভিন্ন স্তরে রয়েছেন। তো যাই হোক, এই কারণে প্রত্যেকের ক্লাসটা বোঝার ক্যাপাসিটি এক একজনের এক এক রকম। কেউ দ্রুত বুঝতে পারবেন, কেউ একটু অল্প, কেউ আস্তে আস্তে পারবেন। হ্যাঁ, তবে প্র্যাকটিস করলে সবার পক্ষে বোঝা সম্ভব। ভাষা শেখাটা খুব একটা কঠিন না। আমরা বারবার বলি যে সংস্কৃতম অতীব সরলম ভাষা, তাহলে সংস্কৃত হচ্ছে অত্যন্ত সরল ভাষা, এবং এখানে কথোপকথন সম্ভাষণ প্রক্রিয়া আপনার জন্য সহজ। আর আমাদের কোর্সটা ছিল অনেকটা, আমরা বেসিক পাঠের কথা বলেছিলাম। বেসিক পার্ট বলতে আপনি আপনার ট্রেডিশনাল লাইফে যত কনভারসেশন রয়েছে, বা কিভাবে আপনি আপনার পরিচয়, উচ্চারণ প্রক্রিয়া, বিভিন্ন বিষয় সম্পর্কে জানবেন, সেই বিষয়ে আমরা আপনাকে একটা বেসিক পার্ট দেব। এরপরে বেসিক কোর্স কমপ্লিট করার পরে আপনি চাইলে একটু ডিপ্লোমা অ্যাডভান্স লেভেলে, আপনি ইন্টারমিডিয়েট লেভেলে যেতে পারবেন। সেই জন্য আমরা আস্তে আস্তে ব্যাকরণে প্রবেশ করব, ব্যাকরণের বিষয়গুলো আসবে আমাদের ধীরে ধীরে। ঠিক আছে, মানে অ্যাডভান্স ব্যাকরণ। সো এই অ্যাডভান্স ব্যাকরণ তাদের জন্য যারা সত্যিকারের শাস্ত্র অধ্যয়ন করতে চান, শাস্ত্র অর্থ নিরূপণ করতে চান, তাদের জন্য এটা অত্যন্ত হেল্পফুল, মানে অত্যন্ত সাহায্য আপনারা পাবেন। ঠিক আছে, তো যাই হোক, এখন আমরা এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। আর মূলত এই বেসিক কোর্সটা, পাঠের মানে কোর্সটা আমি নিজেই কন্ডাক্ট করব, আমি নিজেই নেব। এর মধ্যে আপনাদের মোটামুটি একটা পরিচয় আমার সাথে হয়ে যাবে যারা রেগুলার থাকবেন। আমি দুটো সাবজেক্ট নিয়ে মূলত পড়িয়ে থাকি, একটা হচ্ছে অ্যাস্ট্রোলজি, অ্যাডভান্স অ্যাস্ট্রোলজি অকাল সায়েন্সের উপরে, আর আরেকটি হচ্ছে এই সংস্কৃত ভাষার উপরে। ঠিক আছে, তো এই সংস্কৃত ভাষা থেকে ধীরে ধীরে বিভিন্ন শাস্ত্র রয়েছে, এগুলো আস্তে আস্তে আপনারা যারা রেগুলার তারা আস্তে আস্তে জানতে পারবেন। সেখানে তন্ত্রশাস্ত্র রয়েছে, যোগশাস্ত্র রয়েছে, গীতা, চণ্ডী, বেদান্ত থেকে শুরু করে স্মৃতি, শ্রুতি, পুরাণ, বিভিন্ন রকমের শাস্ত্র অধ্যয়ন পরবর্তীতে আমরা এটা করবো একটা সময়ে। কিন্তু প্রথমত আমরা আমাদের নিজেদেরকে আগে ভাষার স্ট্যান্ডার্ড, বুৎপত্তি আমাদের স্থাপন করতে হবে। যেমন আমরা প্রত্যেকটা জিনিস কিভাবে পড়াই, তার একটা এই কৌশল আছে, তার একটা হ্যালো হুম। হ্যালো, কেউ কিছু বলবেন? হ্যালো। হ্যাঁ, 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 কি হ্যাঁ, বলছেন? নমস্কার। আমি বর্ধমান থেকে বলছি, পশ্চিমবাংলা। হুম। তো এই যে আপনাদের যে কোর্সটা দিয়েছেন, বেসিক কোর্স, এর মধ্যে কি ওই ব্যাকরণের ব্যাপারটা থাকছে? বেসিক কোর্সের ভেতরেই ব্যাকরণটা থাকছে, না ব্যাকরণটার জন্য আলাদা কোর্স? না, 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 বেসিক কোর্সের মধ্যে ব্যাকরণের, বেসিক ব্যাকরণের অংশটা অবশ্যই রয়েছে, কিন্তু ব্যাকরণের মধ্যে আবার অ্যাডভান্স কিছু বিষয় আছে। হ্যাঁ, যেমন ধরুন আমরা অষ্টাধ্যায়ী যে বিষয়গুলো রয়েছে, বা মহাভাষ্যম রয়েছে, বা সিদ্ধান্ত কৌমুদি, বা সমগ্র ব্যাকরণ কৌমুদি, এই ব্যাকরণের অ্যাডভান্স লেভেলে যেতে চাইলে তখন আমাদের এটা লং টার্ম প্রসেস, এটা তো আর 4 মাসে শেখা যায় না। সেজন্য সেটাকে আমরা হ্যাঁ, সেটা ইন্টারমিডিয়েট ঠিক। পর্যায়ে রেখেছি। এখন বেসিক ব্যাকরণ বলতে হ্যাঁ। আমাদের কথোপকথন বা ছোট ছোট বাক্য তৈরি করার জন্য যতটুকু প্রয়োজন ব্যাকরণ, ঠিক ততটুকুই আমরা বেসিক পার্টে দেবো। আর এই এই আপনাদের এই কোর্সটা ভর্তি হওয়ার জন্য ন্যূনতম এলিজিবিলিটি কি থাকছে? আমাদের এলিজিবিলিটি বলছে ডিগ্রি হচ্ছে ন্যূনতম মাধ্যমিক, মাধ্যমিক লাগবে, এটা হচ্ছে সর্বনিম্ন। আর এর মধ্যে আপনি যদি অনার্স মাস্টার হ্যাঁ। করতে পারেন তা ভালো। আচ্ছা। ঠিক আছে, এটা হচ্ছে ঠিক আমাদের ঠিক। আর সার্টিফিকেট আপনার অনলাইনই দেবেন, তাই তো? হ্যাঁ, না অনলাইন ভার্সন আপনার আমরা দেবো বাই সার্টিফিকেট, সফট পোস্ট? কপি। সফট কপি আমরা দেবো বাই। অনলাইন ভার্সনই। আপনি কোর্স করার পরে আপনাদের এক্সাম হবে, আমাদের এক্সামে আপনি যখন ভালো রেজাল্ট বা পাস করবেন, আচ্ছা। মার্কস পাবেন, তখন আমরা আপনাকে ভেরিফাই করার জন্য আপনাকে একটা অনলাইন সার্টিফিকেট দেবো, যেটা আপনি প্রিন্ট করে নিতে পারবেন। ঠিক আছে। হুম, হুম, হুম।
আর ইয়ে টাইম ডিউরেশনটা যেটা থাকে সেটা কি প্রত্যেক টাইম দিনই থাকছে, ডিউরেশন হচ্ছে মানে আমরা স্যাটারডে, সপ্তাহে 2 দিন? শনিবার এবং মঙ্গলবার এই দুটো দিন আমরা আপাতত প্রাইমারি ভাবে ফিক্সড। এটা আমরা রাত্রি 9টায় বাংলাদেশ সময়ে, ঠিক আছে, বাংলাদেশ সময় রাত্রি 9টায় আমরা স্টার্ট করি, আচ্ছা আচ্ছা। শনিবার এবং মঙ্গলবার, ঠিক আছে। ঠিক, মানে ওটা আপনাদের নির্দিষ্ট ফিক্স টাইমে থাকবে, তাই তো? নির্দিষ্ট টাইমে থাকবে। ফিক্স টাইমে থাকবে। এর মধ্যে কোনো কারণে যদি আমাদের ক্লাস কোনো মিস হয়, সেটা আমরা নোটিশ দিয়ে আপনাদেরকে পরবর্তী কখন হবে সেটা জানিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ফার্দার আপনাদের সঙ্গে যোগাযোগ করবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, তাহলে আমরা আমাদের আজকের ধন্যবাদ এই ধন্যবাদ। আলোচনাটুকু একটু দেখার চেষ্টা করি। আমরা যেমন প্রথমে আমরা বলেছিলাম, এখানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এটা হলো একটা, আমরা নমস্তে যেটাকে আমরা বলি, প্রায় সময় আমরা অভিবাদন করে থাকি, গ্রিটিংস যেটাকে আমরা গ্রিটিংস বলে থাকি। এই গ্রিটিংসটা আমাদের সবার প্রথমে জানা প্রয়োজন। আচ্ছা, অনিন্দ্য বাগচি বলেছেন টোটাল কস্ট 2000। এটা হচ্ছে আমাদের যে 4 মাস ব্যাপী, 4 মাসের হিসেব করলে আমাদের এই কস্টিংটাই আসবে, ঠিক আছে। এটা আর কোনো হিডেন চার্জ নেই, এটাই হচ্ছে আপনার টোটাল। টোটাল, ঠিক আছে। এর মধ্যে যদি আপনি 4 মাস পরে আপনি আরো অ্যাডভান্স করতে চান, কন্টিনিউ করতে চান ক্লাস, তখন সেটা আমাদের পরবর্তী সেম পেমেন্টে আবার অ্যাড হবে আর কি। সেম মান্থলি যে পেমেন্টটা ছিল সেইভাবে আবার অ্যাড হবে। ওকে, আপাতত আমরা 2500, দিস ইজ ফিক্সড। ওকে, তাহলে আমরা এই যে বিষয়টা আমরা সার্ভে, যেমন ইন নমস্তে বা গ্রিটিং যখন আমরা করি আমাদের ইন্ডিয়ান কালচারে, মূলত আমরা এই নমস্তে যে একটা ভঙ্গি রয়েছে, পশ্চার, পশ্চার যেটাকে হ্যান্ড পশ্চার বলে থাকি, এটাকে অঞ্জলি মুদ্রা বলা হয়। তাহলে এই অঞ্জলি মুদ্রাটাকে আমরা আসলে জানার চেষ্টা করব কিভাবে। দেখুন, প্রথমত বলি, আমাদের সর্বেশম স্বাগতম, এটার যে একটা উচ্চারণ প্রক্রিয়া রয়েছে, আমরা এখানে যে ফন্টটা ইউজ করেছি এটা হচ্ছে আমাদের দেবনাগরী ফন্ট। দেবনাগরী অ্যাকচুয়ালি কোনো ভাষা না। দেবনাগরী ইটস নট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ইটস জাস্ট ফন্ট। হরফ বলতে পারেন, লিপি বলতে পারেন, বা ফন্ট। এই ফন্টে শুধু আমাদের এই সংস্কৃত ভাষা না, এই ফন্টটাকে হিন্দি ভাষায় ইউজ করা হয়। এই ফন্টটাকে আপনার উড়িষ্যা, মারাঠি, অসমিয়া বা ওই যে নেপালি ভাষা, ভোজপুরি, এরকম বিভিন্ন ভাষায় এই আপনার ফন্ট গুলোকে তারা ব্যবহার করে নিজস্ব কালচারে আর কি। তো আমাদের সেম ভাবে আমরা এই দেবনাগরী ফন্ট দিয়ে আমরা সংস্কৃত ভাষাটাকে ব্যবহার করার চেষ্টা করি, যদিও বা সংস্কৃতের নিজস্ব কোনো ফন্ট নেই, নিজস্ব কোনো বর্ণমালা নেই। পৃথিবীর যে ভাষাতে এই ভাষাটাকে চর্চা করা হয়, তাদের নিজস্ব স্টাইল, নিজস্ব ফন্টে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। যেমন বাংলা ভাষাতে বাংলা ফন্ট দিয়ে আমরা সংস্কৃত ভাষা শিখতে পারি, ঠিক আছে। আবার আমরা দেবনাগরী বর্ণতেও, বর্ণমালাতেও আমরা সংস্কৃত ভাষা চর্চা করতে পারি। কেউ যদি বলে যে না, আমি অ্যারাবিক ভাষা, অ্যারাবিক ফন্ট, অ্যারাবিক ভাষা না, অ্যারাবিক ফন্ট দিয়ে আমি সংস্কৃত শিখবো, সেক্ষেত্রেও তারা তাদের মতো করে সেটাকে লিটারেশন বলে, এটাকে ট্রান্সলিটারেশন করে নিতে হয়। হ্যাঁ, তো ট্রান্সলিটারেশন করলে তখন ওভাবেই ওই ভাষাটা চর্চা হবে। যেমন এই সার্ভিসাম স্বাগতম, এই শব্দটাকে আমরা বাংলায় বলি কিভাবে, সবাইকে স্বাগতম। বা আমরা এটাকে বাংলাতেও সার্ভিসাম স্বাগতম বলতে পারি। আপনি অ্যারাবিক ভাষায় অ্যারাবিক ফন্ট দিয়ে আপনি সার্ভিসাম স্বাগতম লিখতে পারেন। আপনি ইংলিশে সার্ভিসাম স্বাগতম লিখতে পারেন। সুতরাং যে কোনো ভাষায় যে কোনো ফন্ট দিয়ে আপনি এটা চর্চা করতে পারবেন। ওকে, তো এটার অর্থ কি? তাহলে সার্ভেসাম বলতে আমরা সার্ভা মানে সবাইকে বোঝাচ্ছি। সার্ভেসাম মানে সবাইকে, স্বাগতম, স্বাগতম, তাহলে সবাইকে স্বাগতম। আচ্ছা, এরপর বলা হচ্ছে নমস্কার সর্বেভ্যঃ। তাহলে এটাকে আমরা কি করতে পারি, সর্বেভ্যঃ শব্দটাকে আমরা চাইলে একটু আগে পরে নিয়ে আসতে পারি। অর্থাৎ এই যে সর্বেভ্যঃ শব্দটা আছে, এটাকে আমরা প্রথমে নিতে পারি, সর্বেভ্যঃ নমস্কারঃ, সর্বেভ্যঃ নমো নমঃ। এরকম নমো নমঃ এই শব্দটাকেও আমরা দিতে পারি, ঠিক আছে। তাহলে অনেক সময় আমরা নমো নমঃ এই শব্দটা দিয়ে অনেক সময় আমরা গ্রিটিংস করে থাকি, হ্যাঁ, অভিবাদন করে থাকি। এটাও কিন্তু উল্লেখ আছে, এটাও আমাদের সংস্কৃতে নমস্তে, নমো নমঃ, এর অনেকগুলো এক্সপ্রেশন আছে, ঠিক আছে। নমস্তে আসতে অথবা নমস্কার, নমস্কার, ঠিক আছে, বিভিন্ন রকমের এক্সপ্রেশনটাকে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এই এক্সপ্রেশনটা আসলে কতটুকু শাস্ত্রীয় সে বিষয়টাও আমাদের জানা প্রয়োজন আছে। আমরা ইচ্ছা মতো চাইলে কিন্তু অভিবাদন করতে পারি না। আমাদের অভিবাদন করার একটা নিয়ম আছে কালচারে, এক এক কালচারে এক এক রকম নিয়ম, সেটা স্বাভাবিক। কিন্তু যখন আপনি ভারতীয় সংস্কৃতি মানে সনাতন সংস্কৃতিতে আপনি অভিবাদন করবেন, তখন আপনাকে এটা একটা ফিক্স নিয়ম আছে, সেই নিয়মটা বা নির্দিষ্ট শব্দ বা এক্সপ্রেশন রয়েছে, সেই এক্সপ্রেশনটা আপনাকে ব্যবহার করতে হবে। তো আসুন, এখানে যে নমো শব্দটা রয়েছে বা নমস্তে রয়েছে বা নমস্কার রয়েছে, এই যে নমস্কার এখানে নম ধাতু থেকে আসছে মূলত। তাহলে
নমস্কার আমরা এই পরবর্তীতে ক্রমান্বয়ে আস্তে আস্তে দেখবো সবকিছুই। তাহলে টোটাল নমস্কার যে প্রক্রিয়াটা, এটা নম ধাতু থেকে আসছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি দিয়েছি। তাহলে নম ধাতু খুবই ইম্পর্টেন্ট একটা ধাতু। আমরা যখন ধাতুরূপ পড়াবো একসময় অ্যাডভান্স গ্রামারে, ধাতুরূপ পড়াতে গিয়ে সেখানে আমরা নম ধাতুটাও দেখবো। নম ধাতুর অর্থ হচ্ছে কি, আসলে এটার অর্থ হচ্ছে কোনো কিছু মাথা ঝোঁকানো বা নোয়ানো, নতি স্বীকার করা অথবা কাউকে শ্রদ্ধা জ্ঞাপন করা। ঠিক আছে, এটা হচ্ছে নম ধাতুর অর্থ আর কি। সো প্রত্যেকটা ধাতুর অর্থ, বেসিক অর্থ যেটাকে রুট বলা হয়ে থাকে, রুট সবসময় একই রকম হয়, কিন্তু এটা যখন রূপ গুলোকে ব্যবহৃত হয় বিভিন্ন টেন্স ভেদে, মানে কাল ভেদে অথবা সাবজেক্ট, আমরা বলি না ওই যে নাম্বার পার্সন ভেদে অনেক সময় ফর্ম চেঞ্জ হয়। একটা ওয়ার্ডের অনেক রকম ফর্ম রয়েছে। যেমন যারা ইংরেজি জানেন তারা হয়তো খুব সহজে বুঝতে পারবেন, একটা ইংরেজি ভার্বের কিন্তু অনেকগুলো ফর্ম রয়েছে। সেই ফর্মটা আপনারা জানেন। আচ্ছা আমি একটু বলে দিই, যেমন ধরুন ডু, ডু হচ্ছে বেসিক ফর্ম। ওকে, আচ্ছা এরপরে ক্রমান্বয়ে যদি আমরা সিঙ্গেল ফর্ম লিখি, আমরা ডাজ লিখি, তারপর ক্রমান্বয়ে পাস্ট টেন্স আমরা ডিড লিখে থাকি, তাই না? তারপর ডান লিখে থাকি। ওকে, এরপরে আমরা ডুইং দিয়ে থাকি, যে নানান পাঁচটা ফর্মস রয়েছে, ফাইভ ফর্মস। তাহলে ফাইভ ফর্মস অফ এ ভার্ব, এটা ইংলিশের ভাষা বা ইংরেজি ভাষার একটা সিস্টেম। তাহলে এটা কেন ব্যবহার করে থাকি আমরা? আমরা টেন্সের জন্য বা নাম্বার পার্সন বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় ব্যবহার করে থাকি। ঠিক একইভাবে সংস্কৃত ভাষাতেও যে কোনো একটা ওয়ার্ড, যে কোনো একটা ভার্ব বা যে কোনো একটা ধাতু, ঠিক আছে, ধাতু মানে অ্যাকচুয়ালি যেটা ভার্বকে আমরা ধাতু বলে থাকি। তো এই প্রত্যেকটা ধাতু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ফর্ম ধারণ করে থাকে। ঠিক আছে, বিভিন্ন কালের কারণে হোক বা বিভিন্ন নাম্বার পার্সনের কারণে হোক। তো এখন এইভাবে নম ধাতু থেকেই আমরা দেখব কত রকমের ভেরিয়েশন যখন আমরা অ্যাডভান্সে যাব। তো আপাতত জেনে রাখুন, এটা নম ধাতু শব্দের অর্থ হচ্ছে কি, নোয়া বা ঝোঁকা। যেমন নামাহাতে, তে মানে আপনাকে, ঠিক আছে, নামাহাতে থেকে নমস্তে শব্দটা এসেছে। এটা সজাত বিসর্গ, আমরা বিসর্গ যখন দেখবো তখন আমরা সজাত বিসর্গ আর অজাত বিসর্গ দেখবো। বিসর্গের ব্যবহার কিন্তু অত্যন্ত রয়েছে সংস্কৃত ভাষা তৎসম শব্দে। তাহলে নমঃ এবং তে, তাহলে নমঃতে এখানে দন্তস্ব যুক্ত হয়ে গেছে, সন্ধি হয়ে নমস্তে শব্দটা হয়ে গেছে। এই নমস্তে শব্দটা কিন্তু আমাদের ব্যাকরণ ভেরিফাই করছে। হ্যাঁ, মানে গ্রামার, সংস্কৃত গ্রামারটা আপনাকে ভেরিফাই করছে, ভ্যালিড করছে যে সত্যিকারের নমস্তে শব্দটা টা বলা যাবে। নমো নমঃ বলা যাবে, নমস্কারও বলা যাবে। এছাড়া অন্য কোনো শব্দ দিয়ে আপনি গ্রিটিংস করতে পারবেন না, অ্যাকর্ডিং টু গ্রামার, অ্যাকর্ডিং টু ব্যাকরণ, অ্যাকর্ডিং টু সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এবার আপনি যদি কোনো গুরুবাদী সংগঠন হন, তো সেটা আপনাদের সিস্টেমে আপনারা বলতে পারেন, কেউ হরে কৃষ্ণ বলছে, কেউ জয়রাম বলছে, কেউ গুরু গৌরাঙ্গ বলছে, ঠিক আছে, কেউ জয় গুরু বলছে। এরকম প্রত্যেকটা আলাদা আলাদা ছোট ছোট সম্প্রদায় কেন্দ্রিক অনেকগুলো গ্রিটিংস আছে, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে তাদের দার্শনিক স্তর থেকে তারা মানে বলে থাকে। কিন্তু গিয়ে গ্রামার, ব্যাকরণ বা লিঙ্গুইস্টিক দিক থেকে আমরা যদি ভারতীয় কালচারে দেখে থাকি, তো আমরা এমনটাই দেখবো। আপনি যদি রামায়ণ চর্চা করেন, যেমন এই যে সংস্কৃত রামায়ণ যদি আপনি পড়েন, মহাভারতম যদি পড়েন, সেখানে কিন্তু আমরা এই এই ধরনের বাহ্যিক যে এক্সপ্রেশন, এগুলো খুব একটা দেখতে পাবেন না। অর্থাৎ এই আমরা যে জয়গুরু বিভিন্ন রকমের আছে না, এগুলো খুব একটা ইউজড হয় না। আমরা সবসময় নামাস্তে, নমো নমঃ, নমস্কার এগুলো ব্যবহার করে থাকি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আমরা তাহলে নাম ধাতু থেকে নমস্কার শব্দটি এসছে, এবং আমরা যে মুদ্রাটা দিয়ে আহ বলে থাকি, খুব সিম্পল ব্যাপার, যেটা দু হাতের করতালু এবং আমাদের আজ্ঞাচক্রে আমরা অনেক সময় ঠেকাই, এটাকে বলা হয় একটা মুদ্রা। এটা একটা মুদ্রা। এরকম ভারতে যোগ শাস্ত্রে অনেক রকমের মুদ্রা রয়েছে, হঠযোগী, ঠিক আছে, মুদ্রার কোনো শেষ নেই। প্রচন্ড রকমের অসংখ্য মুদ্রা কিন্তু আমাদের ভারতীয় যোগ শাস্ত্রে রয়েছে, যেটা পতঞ্জলি যে অষ্টাঙ্গ যোগ, সেখানে আমরা অনেক সময় পেয়ে থাকি, বা সামুদ্রিক শাস্ত্রের মধ্যে আমরা অনেক কিছু জেনে থাকি। তো এই যে মুদ্রাটা, অর্থাৎ এই স্টাইলটাকে আমরা বলি অঞ্জলি মুদ্রা। অঞ্জলি মুদ্রাটা খুব ইম্পর্টেন্ট। এই অঞ্জলি মুদ্রার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি কাউকে কি করি, অভিবাদন করছি, আসলে কাউকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, বা কারো কাছে আমরা কি করছি, মানে নিজের শ্রদ্ধা বা তাকে সম্মানজনক পদে আছেন এই জন্য তাকে কি সম্মান জানাচ্ছি। এক্ষেত্রে এখন আপনি বলতে পারেন অনেকে যে আসলে আমাদের এটার যে ভেরিফাই আমরা কিভাবে করবো, বা আদৌ এটা শাস্ত্র কি বলে, আমরা একটু দেখবো প্রমাণের পরবর্তীতে। নমস্কারের শাস্ত্রীয় প্রমাণটা কি, আসলে এটা আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। যদি এখানে আহ আমরা আজকে একটু, যেহেতু আমরা মূলত বেসিক আলোচনা, তো আমরা কিছু জিনিস দেখাচ্ছি প্রমাণ বিষয়টা কি। সেটা শুধু পরিষদে রয়েছে 3য় অধ্যায়ে 17 নম্বর শ্লোক। তো সেখানেই বলেছে, ইয়ো দেব অগ্নৌ, ইয়ো অপসু, ইয়ো বিশ্বম ভুবনা বিবিশ, ইয়ো যৌষুধীষু, ইয়ো বনস্পতিষু তস্মৈ দেবায় নমো নমঃ।
দেখুন এখানে খুব সুন্দর করে কিন্তু এই নমো নমঃ শব্দটা এখানে রয়েছে, নম এবং নমঃ। তাহলে আপনাকে এই উপনিষদ ভেরিফাই করছে। উপনিষদ মানে কি? উপনিষদ হচ্ছে বেদান্ত। বেদের অন্তে যে শাস্ত্রগুলো রয়েছে, বেদের জ্ঞানকাণ্ড থেকে যে শাস্ত্র পরবর্তীতে আলাদা করা হয়েছে, সেটি হচ্ছে বেদান্ত শাস্ত্র। হ্যালো, আমাদের আসলে কারেন্ট চলে গেছে এখানে, সরি।